তাহলে চলো আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি নেক্সট চ্যাপ্টার শুরু করি। সেটা হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেম। মানে এখানে আমরা হিউম্যান রিপ্রোডাকটিভ সিস্টেম সেটাই আমরা করব। তোমাদের তোমাদের হিউম্যান রিপ্রোডাকশন আগে কোনো ক্লাসে ছিল? ক্লাস 8-এ ছিল। তো একটা জেনারেল আইডিয়া তোমাদের আছে। রিপ্রোডাকশনের ডেফিনেশন তো আমরা আগেও পড়েছি, ওটা এখান থেকেও পড়ে রাখতে পারো। আর এখানেও আছে রিপ্রোডাকশনের ডেফিনেশন। নিজের মতন আর একজনকে প্রডিউস করা, রিপ্রোডাকশন। দুই রকমের রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অলরেডি আমাদের হয়ে গেছে, যেখানে সিঙ্গেল প্যারেন্ট থেকে গ্যামেট ছাড়াই, জাইগোট ফর্মেশন ছাড়াই একটা প্যারেন্ট থেকে আর একটা অর্গানিজম তৈরি হয়, যেটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। তাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর বেশি বললাম না। ছিল তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই ক্লাস 10 তো ছিল শুরু প্ল্যান্টস। অ্যামিবার, বাইনারি ফিশন, হাইব্রিড, রিজেনারেশন, তা এগুলো আমরা করছি। এবার চলে আসা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনও আমরা করেছি ফ্লাওয়ারিং প্ল্যান্টসে, যেখানে লাগবে দুটো প্যারেন্ট, তারপরে লাগবে দুই রকমের গ্যামেট, স্পার্ম মানে মেল গ্যামেট আর ওভাম আর এগ মানে ফিমেল গ্যামেট, যাদের ফার্টিলাইজেশন, যারা ইউনাইট করলে বা ফার্টিলাইজেশন করলে একটা জাইগোট তৈরি করবে, ডিপ্লয়েড। সেই জাইগোটটা থেকে বড় হয়ে সেল ডিভিশন করে বড় হয়ে একটা অফস্প্রিং অর বাচ্চা তৈরি হবে। এগুলো আমাদের আগেও করা আছে। প্ল্যান্টের রিপ্রোডাকশনের সময় আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের আইডিয়াটা পেয়ে গেছিলাম। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্সেস গুলো পড়ে রাখবেন। তো এবার চলে আসি যে ছেলে আর মেয়েদের, হিউম্যানের ছেলে আর মেয়েদের নর্মাল রিপ্রোডাক্টিভ আর সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ছাড়াও আমরা যখন বড় হই তখন আমাদের কিছু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সও দেখতে পাওয়া যায়, যেটা এটা শো করে যে উই আর সেক্সুয়ালি ম্যাচিওর। ঠিক আছে? যেমন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মানে ওগুলো রিপ্রোডাকশনে কোনো কাজে লাগে না, ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো, কিন্তু হচ্ছে তোমার ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো ইন্ডিকেট করে যে একটা ইন্ডিভিজুয়াল রিপ্রোডাকশনের জন্য ম্যাচিওর হয়েছে কি না। তো থিঙ্ক অফ সেক্সুয়াল ডিস্টিংশন ইন সার্টেন অ্যানিমাল। লায়ন কিরকম দেখতে, লায়নেস কিরকম দেখতে, কাউ কিরকম দেখতে, বুল কিরকম দেখতে, কক, হেন, পিকক, পিহেন সবগুলো একটু একটু আলাদা আলাদা হয়, ছেলে আর মেয়েগুলো দেখতে আলাদা হয়। তো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি? এমন কিছু কিছু ফিচার্স যেটা থেকে আমরা বুঝি, আইডেন্টিফাই করি, আর অপোজিট সেক্স পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য এটা করে। যেমন লায়নের কি থাকে, মেন থাকে না, লায়নের বড় বড় হেয়ার থাকে, তাতে দেখে ফিমেল যে লায়নেস ও অ্যাট্রাক্টেড হয়। তারপরে হচ্ছে স্মেল, বডি স্মেল, ওডর, বডি স্মেল। প্রত্যেকটা অ্যানিমালই আছে একটা বডি স্মেল ছাড়ে, যেটাকে বলে ফেরোমোন। ফেরোমোন, সেই ফেরোমোন ইনসেক্টরাও ছাড়ে, হিউম্যানদেরও হয়, অ্যানিমালদেরও হয়। ফেরোমোন দিয়েও অপোজিট সেক্সরা অ্যাট্রাক্টেড হয়। তারপরে অনেক অনেক অ্যানিমাল আছে যারা কলিং সাউন্ড বানায়, স্কিন কালারেশন করে দেখায়, বডি কন্ট্রোল মানে বডির বিভিন্ন রকমের কি বলবো পয়েশ্চার জেস্চার করে দেখায়, বিহেভিয়ারাল প্যাটার্ন। যেরকম পিকক, মেল পিকক বেশ সুন্দর, ওর কি পিছনের যে টেইলের যে ফেদার গুলো আছে ওগুলো স্প্রেড করে ফিমেল পার্টনারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। এগুলো বিভিন্ন রকমের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে পাওয়া যায়। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কিছুই না, যে এগুলো সেক্সুয়াল ম্যাচুরিটিকে ইন্ডিকেট করে আর অপোজিট সেক্স পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য লাগে। তো যেমন হিউম্যানের ক্ষেত্রে কি কি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়, যে হেয়ার, হেয়ার অন দা বডি অ্যান্ড ফেস। ছেলেদের যেমন বিয়ার্ড, মাস্টাচ হয়, পিউবিক রিজিয়ন, আন্ডার আন্ডার আর্ম,
হ্যাঁ, আর্মপিটস এই সব জায়গাতে যে হেয়ার গুলো হয়। তারপরে ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্টের ডেভেলপমেন্ট, ছেলেদের ক্ষেত্রে মাস্কুলারিটি মানে মাস্কুলার হয় ছেলেরা, স্কেলিটাল স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়, মেয়েদের যেরকম হিপ রিজিয়নটা একটু ওয়াইড হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইক অ্যান্ড বিহেভিয়ার মানে মেন্টালিটি চেঞ্জ হয়, ছেলেদের যেরকম ডিপার ভয়েস হয়। এগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে এগুলো রিপ্রোডাকশনে ডাইরেক্টলি ইনভলভ না, এগুলো ইনডাইরেক্টলি ইনভলভ। তো এবার চলে আসি যে রিপ্রোডাকশন ইন হিউম্যান। তো আমি যদি মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ধরো না মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে 13.2.1 এ, এরপরে 13.2.2 তে মেবি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। তো দুটোর ক্ষেত্রে এইদিকে দেখবে সবাই, দুটোর ক্ষেত্রেই একটা জিনিস দেখা যায় যে একটা হয় প্রাইমারি রিপ্রোডাক্টিভ পার্ট, যেটা গ্যামেট তৈরি করবে, ওটা প্রাইমারি। যেমন ছেলেদের ক্ষেত্রে গ্যামেট তৈরি করে কোন পার্ট? টেস্টিস। বুঝতে পারলা? তাহলে টেস্টিস হচ্ছে ছেলেদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান। মেয়েদের ক্ষেত্রে গ্যামেট তৈরি করে কোন অর্গ্যান? ওভারি। তাহলে মেয়েদের ওভারি হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান। গ্যামেট যারা তৈরি করে তাদেরকে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান বলে। আর আরেকটা হয় অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ পার্ট, মানে যারা গ্যামেট তৈরি করে না কিন্তু রিপ্রোডাকশনে হেল্প করে। গ্যামেট তৈরি করে না কিন্তু কি বললাম, রিপ্রোডাকশনে হেল্প করে। কিরকম হেল্প? গ্যামেটকে ট্রান্সফার করা, দুটো গ্যামেটের মিটিং করানো, মানে ফার্টিলাইজেশন করানো, এগুলো। তো আমাদেরকে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান গুলো করতে হবে ছেলে মেয়ে, আর অ্যাক্সেসরি আর সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গানও করতে হবে ছেলে মেয়ে, ঠিক আছে। তাহলে মেলদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান গুলো দেখে নিই। মেলদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখে নিই। মেলদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে টেস্টিস, আর বাদ বাকি সব হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। স্পার্ম ডাক্ট আর ভাস ডিফারেন্স, অ্যাক্সেসরি গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, পেনিস, তারপরে হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে। এগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, প্রথমে চলে আসি, আমি আমার মতো করে আগে বুঝাই। প্রথমে আমি আমার মতো করে বুঝাই দিই, তোমরা হচ্ছে এই এই ছবিগুলো দেখবে, 1 2 3 এই ছবিগুলো দেখবে, ঠিক আছে। ABC এই ছবিগুলো দেখবে। তাহলে দেখো, প্রথমে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে টেস্টিস। তাহলে আমি এরকম করে ধরো টেস্টিসটা ড্র করলাম। ছেলেদের ক্ষেত্রে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান মানে টেস্টিসটা থাকে অ্যাবডোমেন মানে পেটের বাইরে, মেয়েদের কিন্তু পেটের ভিতরে থাকে, ওভারিটা। ছেলেদের টেস্টিস কিন্তু পেটের বাইরে একটা লেদারি পাউচের মধ্যে থাকে, একটা লেদারি পাউচের মধ্যে থাকে, যে লেদারি পাউচটার নাম হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটাম, স্ক্রোটামের মধ্যে থাকে বডির বাইরে। এর কারণটা, এর একটা পার্টিকুলার কারণ আছে। টেস্টিসের মধ্যে তৈরি হয় টেস্ট, আমাদের এটা ভাবো বডি, তো আমাদের বডির টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। কিন্তু টেস্টিসের মধ্যে যে স্পার্ম তৈরি হবে, স্পার্ম তৈরি হওয়ার জন্য 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। কথাটা বোঝো? তার মানে বডি টেম্পারেচারের থেকে একটু কম টেম্পারেচার লাগে। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার? মোটামুটি 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। সেই জন্য টেস্টিস আমাদের বডির বাইরে স্ক্রোটামের মধ্যে থাকে। তাহলে স্ক্রোটামের ফাংশন কি? টেম্পারেচার রেগুলেশন, টেম্পারেচার রেগুলেশন ফর স্পার্ম প্রোডাকশন। বডি টেম্পারেচারের থেকে সবসময় কম রাখতে হবে। এবার অনেক সময় হয় কি যে
আহ, অনেক সময় কি হয় যে ঠান্ডার সময় দেখবে স্ক্রোটামটা স্ক্রোটামটা হচ্ছে তোমার শ্রিঙ্ক হয়ে বডির সাথে লেগে গেছে। কারণ কি, তখন বাইরের টেম্পারেচারটা একটু বেশি কম থাকে, সেই জন্য বডির কাছে চলে আসে, তখন বডি থেকে হিটটা নিয়ে ওই 33 to 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিয়ে। আবার গরমের সময় দেখবে স্ক্রোটামটা একটু লুজেন হয়ে তোমার বডির থেকে একটু দূরে, বডির থেকে একটু নিচে সাসপেন্ডেড হয়ে আছে। কারণ তখন বডি টেম্পারেচার একটু বেশি থাকে, তাই জন্য বডির থেকে আরো দূরে নিয়ে চলে যায়। কথাটা বুঝতে পারছো তো? এগুলো কিন্তু লেখা আছে স্ক্রোটামের এই সব জায়গাতে, এই কথাগুলো লেখা আছে। প্রথমে আমি বলে দিই হচ্ছে আহ লোকেশন অফ টেস্টিস। এই দেখো, টেস্টিস হচ্ছে তোমার থাকে হচ্ছে ইনওয়ার্ড স্যাক অফ স্কিন ফর স্ক্রোটাম, বডির বাইরে। স্ক্রোটামের দেখো, এখানে একটা জিনিসও বলেছে যে যখন আমরা বাচ্চা থাকি, মানে এমব্রায়োনিক স্টেজে মায়ের বডিতে, মায়ের পেটে যখন আমরা থাকি, তখন কিন্তু টেস্টিসটা স্ক্রোটামের মধ্যে থাকে না। এইদিকে দেখো রে, আমি কি বললাম, যখন আমরা মায়ের পেটে থাকি, এখনো ডেলিভারি হয়নি বাচ্চাটা, ছেলে বাচ্চাটা, তো আমি কি বললাম, স্ক্রোটামটা পেটের ভিতরে, এই টেস্টিস দুটো পেটের ভিতরেই থাকে। যখন ডেলিভারি হয়, তখন ওই মায়ের আহ, তোমার বার্থ ক্যানাল দিয়ে বের হওয়ার সময় একটা চাপ পড়ে পেটে, মানে বাচ্চাটার পেটে চাপ পড়ে, তখন টেস্টিস দুটা পেট তোমার পেটের ভিতর থেকে বের হয়ে স্ক্রোটামে চলে আসে। অনেক সময় এটা নাও হতে পারে, দেখা গেল একটা টেস্টিস ভিতরেই আছে আর একটা টেস্টিস বের হলো। আবার এমনও হতে পারে দুটো টেস্টিসই ভিতরে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা রিপ্রোডাকশনে প্রবলেম হবে বড় হলে। তখন ডাক্তার কি করে, পেটের মধ্যে এরকম হালকা মাসাজ করে প্রেস করে টেস্টিসটাকে বাইরে বের করায়। আর যদি মনে করো তাও বাইরে না বের হয়, তখন বাচ্চাটা যখন একটু বড় হয়, 4 বছর 5 বছর, তখন অপারেশন করে ওটাকে বাইরে বের করে স্ক্রোটামে নিয়ে আসা হয়। তো এমব্রায়োনিক স্টেজ, এই যে টেস্টিস কিন্তু কিসের মধ্যে বললাম, অ্যাবডোমেনের মধ্যেই থাকে, কিন্তু জাস্ট বার্থের আগে টেস্টিসটা মানে স্ক্রোটামের মধ্যে ডিসেন্ড, মানে নিচে চলে আসে। কিন্তু অনেক সময় কি বললাম, ডু নট ডিসেন্ড, মানে অনেক সময় নাও বের হয়ে আসতে পারে। সেটা কিন্তু স্টেরিলিটি, মানে বাচ্চাটা কিন্তু স্পার্ম প্রোডাকশনে বড় হলে প্রবলেম হবে। আর আরেকটা কি বললাম, যে কেন স্ক্রোটামের মধ্যে থাকে, কারণ আমাদের বডি টেম্পারেচার হচ্ছে কি স্লাইটলি হায়ার, 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কিন্তু স্পার্ম প্রোডাকশনের জন্য কি লাগে, একটু লেস টেম্পারেচার লাগে। সেই জন্য আমাদের মানে টেস্টিস গুলো স্ক্রোটামের মধ্যে থাকে টু এসকেপ টু মাচ বডি হিট। আর একটা কি বললাম, টেম্পারেচার রেগুলেশন ইন টেস্টিস। হ্যাঁ, আমাদের বডি টেম্পারেচারের থেকে 2-3 ডিগ্রি কম টেম্পারেচার মেনটেন করতে হয়। এবার দেখো দেখো, when it is too hot, মানে সামারের টাইমে আমি কি বললাম, স্কিন অফ স্ক্রোটাম লুজেন্স, মানে স্ক্রোটামের স্কিনটা একটু তোমার লুজ হয়ে বডির থেকে নিচে হ্যাং ডাউন, অ্যাওয়ে ফ্রম দ্য বডি। আর যখন ঠান্ডার সময়, হোয়েন ইট ইজ কোল্ড, ঠান্ডার সময় হয় কি, যে স্ক্রোটামের স্কিনটা কন্ট্রাক্ট করে ফোল্ড হয়ে তোমার একটু বডির কাছে চলে আসে, ক্লোজার টু দা বডি, যাতে করে একটু টেম্পারেচার নিয়ে যাতে 34-33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই মেনটেন করে। কি বুঝতে পারছো তো? এইবার দেখো, তাহলে এটা তো হয়ে গেল স্ক্রোটামের ফাংশন। এইবার আমি তোমাদেরকে টেস্টিসের ফাংশনটা বলি। টেস্টিসের মধ্যে এইরকম অনেকগুলো ছোট ছোট লোবস থাকে, লোবস, টেস্টিকিউলার লোবস বলে এগুলোকে। আমি কয়েকটা আঁকাচ্ছি, অনেকগুলো থাকে, আমি কয়েকটাই ড্র করছি। এরকম কতগুলো লোবস থাকে, এগুলোকে টেস্টিকিউলার লোবস বলে। আর এই টেস্টিকিউলার লোবস এর মধ্যে এরকম একটা কয়েলড একটা টিউব থাকে,
এইরকম কয়েলড টিউব থাকে, এইরকম এইরকম কয়েলড টিউব থাকে। এই কয়েলড টিউবকে বলে হচ্ছে আহ সেমিনিফেরাস টিউবিউল। কয়েলড টিউবকে কি বলে বললাম? সেমিনিফেরাস টিউবিউল। এই যে এইটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। আমি যদি এক সেমিনিফেরাস টিউবিউলের বড় করে একটা ড্রয়িং করি, সাপোজ ধরো এই যে এইটা ভাবো সে একটা টিউবিউল, ঠিক আছে, এটা ভাবো টিউবিউল। এবার টিউবিউলটাকে তুমি এটা মনে করো সেমিনিফেরাস টিউবিউল, এটাকে তুমি যদি এরকম করে ক্রস সেকশন করো, ক্রস সেকশন করলে ভিতরটা এরকম দেখা যাবে, এরকম করে টিউবের ভিতরটা দেখা যাবে। তো তাতে করে টিউবটার ভিতরে দেখা যায় কি অনেকগুলো সেলের লেয়ার থাকে। সবার ফার্স্টের যে সেলের লেয়ারটা থাকে এই লেয়ারটাকে বলে জার্মিনাল এপিথেলিয়াম, আর এরকম কিছু পিরামিডের মতো সেল থাকে। এরকম কিছু এপিথেলিয়াল সেল থেকে তারপরে পিরামিডের মতো সেল থাকে, এপিথেলিয়াল সেল থাকে আর এরকম পিরামিডের মতো সেল থাকে। তো ব্যাপারটা বোঝো জিনিসটা। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে, এই যে এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে প্রাইমারি স্পার্মটা তৈরি হয়, বুঝলা? তারপরে প্রাইমারি স্পার্মটা এই পিরামিডের মতো যে সেলটা আছে এর মধ্যে ঢুকে গিয়ে এর থেকে নারিশমেন্ট নিয়ে স্পার্মে কনভার্ট হয়, হয়ে এখান থেকে বের হয়ে এই মাঝখানে স্টোর হয়ে থাকে স্পার্ম গুলো, এই মাঝখানে এরকম করে স্টোর হয়ে থাকে। কথাটা বুঝলা? তাহলে এগুলাই হচ্ছে আমাদের ম্যাচিওরড স্পার্ম অর স্পার্মাটিড। আমি শুধু স্পার্মই লিখলাম। তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য লোকেশন অফ প্রোডাকশন অফ স্পার্ম, তোমার অ্যান্সার কি হবে? হোয়াট ইজ দ্য লোকেশন অফ প্রোডাকশন অফ স্পার্ম? টেস্টিস। তুমি যদি মনে করো 1 মার্কস আছে, তুমি কি বলবা? টেস্টিস বলবা তো? কিন্তু ওটাতে হাফ মার্কস পাবা। তোমাকে বলতে হবে সেমিনিফেরাস টিউবিউল অফ টেস্টিস। কি বলতে হবে? সেমিনিফেরাস টিউবিউল অফ টেস্টিস। কারণ টেস্টিসের মধ্যে আরো অনেক জায়গা আছে যেখানে ওখানে কিন্তু স্পার্ম তৈরি হয় না, এই টিউব গুলোর মধ্যে স্পার্ম তৈরি হয়। এবার আর একটা জিনিস দেখো, এইদিকে দেখো, এই সেমিনিফেরাস টিউবিউল গুলোর বাইরের দিকে, বুঝতে পারছো? সেমিনিফেরাস টিউবিউল গুলোর বাইরের দিকে মনে করো এইখানে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কিছু সেল থাকে। একদম বাইরে বলতে এখানে না কিন্তু, আমি বলছি এই লোবটার ভিতরেই, লোবটার ভিতরেই এখানে কিছু সেল থাকে। এই সেলগুলোর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল, ইন্টারস্টিশিয়াল অর লেডিক্স সেল, লেডিক্স সেল। এরা তৈরি করে কি বলতো, একটু আইডিয়া? টেস্টোস্টেরন হরমোন, ভেরি গুড। এরা তৈরি করে টেস্টোস্টেরন হরমোন। তাহলে কোথায় স্পার্ম তৈরি হয় আর কোথায় টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, যেটা তাতে ভুল না হয়, একদম স্পেসিফিক বলতে হবে। ঠিক আছে, তো আমি একবার টেস্টিসের এই ছবিটাও তোমাদের খুব ভালো আছে। এই যে আমি কি বললাম, এই যে লোবস গুলো, এই যে এগুলো, এই লোবস গুলোর নাম কি? মানে টেস্টিকুলার লোবিউল আর শুধু লোবিউল দেওয়া আছে। আর এই যে ভিতরে কয়েলড যে এটা, এগুলোর নাম দেওয়া আছে কি? সেমিনিফেরাস টিউবিউল। আর সেমিনিফেরাস টিউবিউলের বাইরে এই সব জায়গাতে, এই সব জায়গাতে থাকে হচ্ছে ওই যে
লেডিক্স সেল অর ইন্টারস্টিশিয়াল সেল, যেখানে তৈরি হবে হচ্ছে তোমার টেস্টোস্টেরন হরমোন। এইবার দেখো জিনিসটা, এই সেমিনিফেরাস টিউবিউল গুলো, এই সেমিনিফেরাস টিউবিউল গুলো টেস্টিকুলার লোবিউল থেকে এরকম করে বের হয়, এরকম করে বের হয়। দেখছো তো, এই দিকে দেখো, এরকম করে বের হয়, যেগুলোকে বলা হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। নাই বইতে তুমি বলছি শুনুন, ভাষা ইফারেন্সিয়া বলে। এই ভাষা ইফারেন্সিয়া গুলো জয়েন হয়, জয়েন হয়ে এরকম একটা নেটওয়ার্কের মতো বানায়, এরকম একটা নেটওয়ার্কের মতো বানায়। এটাকে বলে রেটিটেস্টিস। তারপরে এই রেটিটেস্টিস থেকে আবার এরকম কিছু ডাক্ট বেরোবে, এরকম কিছু ডাক্ট বেরোবে। এই ডাক্ট গুলো একসাথে হয়ে টেস্টিসের ওপরে এরকম ক্রাউনের মতো একটা শেপ তৈরি করে এইরকম। এইটাকে বলে এপিডিডাইমিস। এইটাকে কি বলে বললাম? এপিডিডাইমিস। এপিডিডাইমিস। তাহলে তোমাকে যদি স্পার্মের মুভমেন্টটা যদি ফ্লো চার্ট করে বলতে বলে, সবার আগে কি দিবা? সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল থেকে দেখি বইতে রেটিটেস্টিস আছে কিনা, রেটিটেস্টিস। তারপরে যাবে হচ্ছে এপিডিডাইমিস। এবার এপিডিডাইমিসে কি হয়? স্পার্মের স্টোরেজ অ্যান্ড ম্যাচুরেশন হয়। স্টোরেজ আর কি বললাম? ম্যাচুরেশন, টেম্পোরারি স্টোরেজ। হ্যাঁ, মানে স্পার্মটা মোটাইল, মানে স্পার্ম তো মুভ করে, ওই মুভমেন্টের জন্য যে ম্যাচুরেশনটা দরকার, টেলের ম্যাচুরেশন আগে থাকে, কিন্তু ওটার মানে কিছু এনজাইমেটিক ওটার রিয়াকশন হয়ে ওটা অ্যাক্টিভ হতে হয়। এটা এপিডিডাইমিসের মধ্যে হয়। বুঝতে পারলা? জিনিসটা কিন্তু ইজি, খালি অনেক কিছু আছে। ঠিক আছে? এরপরে কি হবে? এপিডিডাইমিস থেকে একটা সিঙ্গেল ডাক্ট নিচের দিকে যাবে, একটা সিঙ্গেল ডাক্ট এরকম নিচের দিকে যাবে। এই সিঙ্গেল ডাক্টটাকে বলা হয় ভাস ডিফারেন্স। এটাকে বলে ভাস ডিফারেন্স অর স্পার্ম ডাক্ট, অর স্পার্ম ডাক্ট। তো যখন এই মেলটা যখন রিপ্রোডাকশন করবে, মানে পপুলেশন করবে, তখন এই এপিডিডাইমিস থেকে স্পার্ম গুলো রিলিজ হয়ে ভাস ডিফারেন্স দিয়ে যাবে। এইবার হয় কি যে এই ভাস ডিফারেন্সটা কিছুটা নিচে নামে, নিচে নামার পরে আবার উপরের দিকে ওঠে, এরকম করে উপরের দিকে উঠবে। বেশি একটা ইয়ে হবে, এরকম করে উপরের দিকে উঠবে। এইবার দেখো, এখানে উপরের দিকে ওঠার আগে আমি একটা জিনিস ড্র করছি। এইখানে আছে মনে করো তোমার ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার আছে মনে করো এইখানটাতে। ইউরিনারি ব্লাডার কোথা থেকে এসছে? এটা এটা তো চলে গেল আমাদের এক্সক্রিটারি সিস্টেমের পার্ট, হ্যাঁ কি না? মানে এইখানে মনে করো কিডনি আছে, কিডনি থেকে ইউরেথ্রা, সরি, কিডনি থেকে ইউরেটার, ইউরেটার থেকে ইউরিন গুলো এসে ইউরিনারি ব্লাডারে ইউরিনটা জমা হয়, হ্যাঁ কি না? ওটা তো চলে গেল এক্সক্রিটারি মানে সিস্টেমের পার্ট। কিন্তু তাও এটা কেন বলছি দেখো, এই ভাস ডিফারেন্সটা উপরের দিকে উঠবে, উঠে ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে এরকম করে একটা লুপ খাবে, লুপ এত অব্দি। সরি, উল্টা দিকে করলাম, এক সেকেন্ড। ইউরিনারি ব্লাডারের চারিদিকে একটা লুপ নিবে। কি বুঝতে পারলা? এরকম করে, সেই জন্য ইউরিনারি ব্লাডারটাকে মেনশন করা হয়েছে অ্যাজ সাচ। মানে রিপ্রোডাকশনে ওটার কোনো মানে ইয়ে নেই, রোল নেই।
ইউরিনারি ব্লাডারের। ওটা মানে ভাঁজ ডিফারেন্সটা এসে ইউরিনারি ব্লাডারের সাথে গিয়ে লাগে জন্য। তো এর পরে হয় কি, সাপোজ, হ্যাঁ বলুন। কিসে? না, এখানে স্পার্মের, এখানে হয় কি যে ওই যে মানে একটু আশেপাশের মাসেল গুলো কন্ট্রাক্ট রিল্যাক্স করে করে ইসোফেগাসের মতো ও কন্ট্রাক্ট রিল্যাক্স করে করে নিয়ে যায়, আর স্পার্মের টেলও মুভ করে। এইবার দেখো, এইবার এই টিউবটা ইউরিনারি ব্লাডার থেকে বেরোবে, বের হয়ে ওটা চলে যাবে পেনিসের মধ্যে। ইউরিনারি ব্লাডার থেকে বের হয়ে ওইটা ঢুকে গেল হচ্ছে পেনিসের মধ্যে। ভাবো এইরকম হবে। জিনিসটা বুঝতে পারলাম? এইবার দেখো, আমি এটার নাম কি বললাম, স্পার্ম ডাক্টের নাম কি, আর একটা ভাঁজ ডিফারেন্স। স্যার ভাঁজ ডিফারেন্স কতটা বলবো? ভাঁজ ডিফারেন্স বলবো হচ্ছে এতটা, এতটা ভাঁজ ডিফারেন্স। ইউরিনারি ব্লাডারের কানেকশনের আগে পর্যন্ত ভাঁজ ডিফারেন্স, তারপর থেকে কিন্তু ওটার নাম ভাঁজ ডিফারেন্স না। তারপর থেকে এটার নাম হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রা অর ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট। ঠিক আছে? এবার স্যার এটার নাম কেন ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট বলো, এইদিকে দেখো। কারণ হচ্ছে এই কমন ডাক দিয়ে এইখান থেকে ইউরিনও বেরোবে, আবার ওই দিক থেকে এই যে স্পার্ম এসে স্পার্মও বেরোবে। জেনিটাল বলতে এখানে টেস্টিসকে ভাবো, টেস্টিস থেকে স্পার্ম আসে, তাহলে স্পার্মও এই একই রাস্তা দিয়ে বেরোবে, আবার ইউরিনটাও এই একই রাস্তা দিয়ে বেরোবে। তো ছেলেদের ক্ষেত্রে এক্সক্রিটারি পাথ, মানে এক্সক্রিটারি প্রোডাক্ট ডিসচার্জের পাথ আর গ্যামেট ডিসচার্জের পাথ কমন ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের না। সেই জন্য ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে এটাকে শুধু ইউরেথ্রা বলে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটার আর একটা নাম আছে ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট। ওটা ইউরিনারি ব্লাডারের পর থেকে বলি। এইবার হয় কি যে আমাদের মানে ইউরিনারি ব্লাডারের, ব্লাডার, ইউরিনারি ব্লাডার লিখে দিই। এটা হচ্ছে ব্লাডার, আর এইটা তো ইউরেটার, এটা আমাদের দরকার নাই। ইউরিনারি ব্লাডারে ভাঁজ ডিফারেন্সটা আসার আগে কয়েকটা গ্ল্যান্ড থাকে। সবার আগে এখানে একটা গ্ল্যান্ড থাকবে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল কি করে? মিডিয়াম ফর স্পার্ম কি প্রোভাইড করে, এমন কিছু এমন একটা জিনিস মানে ফ্লুইড সিক্রিট করে, যেটা স্পার্মের মিডিয়ামটা, স্পার্ম যেই মিডিয়ামে থাকবে, মিডিয়াম অফ স্পার্ম, ওটা সিক্রিট করে। আমি খালি বলে দিচ্ছি ওই মিডিয়ামের মধ্যে কি কি থাকে, কিন্তু ওগুলো বইতে নাই। ওই মিডিয়ামের মধ্যে থাকে হচ্ছে তোমার ক্যালসিয়াম আয়ন ফর দা অ্যাক্টিভেশন অফ স্পার্ম, তারপরে থাকে হচ্ছে এনজাইম ফর দা মোটিলিটি অফ দা স্পার্ম, তারপরে থাকে মিউকাস, যাতে স্পার্মটা স্মুথলি বেরোয়। মিউকাস কি একটা স্লিপারি সাবস্টেন্স, তুমি তোমার নাকের ভিতরে হাত দিলে যে স্লিপারি সাবস্টেন্সটা ফিল করো, ওইটাও মিউকাস। তো মিউকাসও সিক্রেট করে। তার নিচে এইখানটাতে আর একটা গ্ল্যান্ড থাকে, এইখানে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এটার নাম হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এই প্রস্টেট গ্ল্যান্ডও তোমার স্পার্মের মিডিয়াম প্রোভাইড করে। আর একদম যেখানে জাস্ট ব্লাডারটা কানেকশন হচ্ছে, ঠিক এই জায়গাটায় একটা ছোট্ট মানে পি সিডের মতো একটা গ্ল্যান্ড থাকে, এটার নাম কাউপার গ্ল্যান্ড। আর তোমাদের বুকে লেখা আছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড এ মেনলি মিউকাসই তৈরি করে।
তো দেখো এই দিক থেকে স্পার্ম আসছে, এদিকে দেখো এই দিক থেকে স্পার্ম আসছে আসছে আসবে, যখন আসবে তখন এই সেমিনাল ভেসিকল থেকে ওর মানে গ্ল্যান্ড থেকে কিছু জিনিস সিক্রিশন হয়ে স্পার্মের সাথে অ্যাড হবে, প্রস্টেট গ্ল্যান্ড থেকে কিছু জিনিস সিক্রিশন হয়ে স্পার্মের সাথে অ্যাড হবে, কাউপার্স গ্ল্যান্ড থেকেও কিছু জিনিস সিক্রিট হয়ে স্পার্মের সাথে অ্যাড হবে। তাহলে এদের এই প্রত্যেকটা গ্ল্যান্ডের সিক্রিশন, কার সাথে অ্যাড হচ্ছে? স্পার্মের সাথে অ্যাড হচ্ছে। আর স্পার্ম আর এদের সিক্রিশন কে একসাথে বলে হচ্ছে সিমেন। কি বলে? সিমেন। পারবা তো? এগুলো সব কিন্তু বইয়ের মধ্যে আছে। তো সিমেনের মধ্যে মেনলি ভাববা কি কি থাকে, যে স্পার্ম তো থাকবেই, তাছাড়া মিউকাস, এনজাইম, তারপরে হচ্ছে স্পার্মের নিউট্রিশনের জন্য নিউট্রিটিভ মিডিয়াম, এগুলো সব থাকে। এটা একটা মিল্কি সেমি ভিসকাস একটা ফ্লুইড, যার মধ্যে স্পার্ম গুলো ফ্লোট করে, ভেসে বেড়ায়। জিনিসটা বুঝতে পারলাম? আচ্ছা, এইবার এইবার হলো, হওয়ার পরে তারপরে হয় কি, যে এখান থেকে এই দিক দিয়ে সিমেন্টটা বেরোবে, ইউরেথ্রা দিয়ে বেরোবে বা ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট দিয়ে ইউরেথ্রা বেরোবে, বেরিয়ে ওটা পেনিসের মধ্যে এন্টার করবে। এবার পেনিস হচ্ছে একটা মাস্কিউলার অর্গ্যান, এর মধ্যে থাকে স্ফিংটার মাসল, তো যখন মেল কপিউলেশন করে আর মেটিং করে, তখন এই পেনিসের মাসেলের মধ্যে ব্লাড ফ্লো বেড়ে যায়। ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার জন্য পেনিসের মাসল গুলো শক্ত হয়ে ইরেক্ট হয়, পেনিসটা ইরেক্ট হয়ে যায়, যার জন্য তোমার সিমেন্টটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ইজাকুলেট করাতে সুবিধা হয়। আর পেনিসের হেডটা, এটাকে বলে গ্ল্যান্স পিউবিস। গ্ল্যান্স পিউবিস না মন্স পিউবিস দেখতে হবে, আমি গ্ল্যান্স পিউবিসই লিখে রাখলাম আপাতত। তো এর অনেক সময় হয় কি, যে এটা ফোর স্কিন দিয়ে ঢাকা থাকে, মানে পেনিসের পিছন দিকে একটা স্কিন থাকে, ওটা দিয়ে এটা ঢাকা থাকে ফর প্রাইমারি প্রোটেকশন। তারপরে এখান দিয়ে তোমার এই পোর্টটা দিয়ে তোমার হচ্ছে ইয়েটা, সিমেন্টটা বেরিয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এন্টার। তাহলে এটা ছিল হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রত্যেকটা অর্গানের ফাংশন কিন্তু আমি বলে দিলাম। ভাস ডিফারেন্সের ফাংশন আমরা লিখে দিই, ট্রান্সপোর্ট অফ স্পার্ম, ট্রান্সপোর্ট অফ স্পার্ম, আর বাদ বাকি গুলো বুকের মধ্যেই লেখা আছে, ওটা আওয়াজটা করো না। এবার এক্সট্রা কি আছে একটু দেখে নিই। স্ট্রাকচার অফ টেস্টিস, এটাতে চলে আসো। আমি কি বললাম, টেস্টিসের মধ্যে তোমার অনেকগুলো লোবিউল থাকে, কতগুলো 250টার মতো লোবিউল থাকে। লোবিউল গুলোকে বলে টেস্টিকুলার লোবিউল। সি নাম্বার ছবিটা দেখবে, বুকের ওই যে ইয়েলো কালারের সি নাম্বার ছবিটা দেখবে। এবার এই লোবিউলের মধ্যে থাকে দুটো জিনিস, একটা বললাম সেমিনিফেরাস টিউবিউল, যার মধ্যে স্পার্ম প্রডিউস হয়। স্পার্ম প্রডিউস হওয়ার প্রসেসকে স্পার্মাটোজেনেসিস বলে, ক্লাস 12-এ পড়লাম। আর কি থাকে, ইন্টারস্টিশিয়াল সেল আর লেডিক সেল, যেটা হচ্ছে তোমার কিসে কাজ করে বললাম, টেস্টোস্টেরন হরমোন তৈরিতে হেল্প করে। লেডিক সেল যেটা টেস্টোস্টেরন হরমোন তৈরিতে হেল্প করে। ঠিক আছে? এইবার তোমার হচ্ছে এই মানে সেমিনিফেরাস টিউবিউল গুলো লোবিউল থেকে বেরোবে, বের হয়ে একটা নেটওয়ার্ক বানায়, যেটার নাম হচ্ছে ছিল রেটিটেস্টিস। হ্যাঁ, নেটওয়ার্ক বানায়, যেটা 12 to 14টা ডাক্টস দিয়ে তৈরি। এগুলোকে ভাষা ইফারেন্সিয়া বলে বা ইফারেন্ট ডাক্টস বলে। সেগুলো একসাথে হয়ে টেস্টিসের উপরে একটা ক্রাউনের মতো একটা নট বানায়, একটা গিঁট বাঁধে। দেখাতে হবে আবার, যেটাকে বলে এপিডিডাইমিস। এই যে এটা হচ্ছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসটার মধ্যে কি হয় বললাম, যেখানে স্পার্ম টেম্পোরারি স্টোর হয় আর ম্যাচুরেশন হয়।
তারপরে এপিডিডাইমিস থেকে একটা সিঙ্গেল ডাক্ট টেস্টিসের পেছন দিকে, যে কন্টিনিউড বাই দ্য সাইড অফ দ্য টেস্টিস আপ টু ইটস ব্যাক, from where a distinct tube sperm duct or vas deferens arises, পেছন থেকে ভাস ডিফারেন্স বেরোবে। ঠিক আছে, এপিডিডাইমিস মোটামুটি 6 মিটার লং হয়, একটা সিঙ্গেল ইন্টারনালি কন্টেন্স এ সিঙ্গেল কয়েল টিউব which কি traverse from the upper part of the testis to its back, then it continues into sperm duct। এপিডিডাইমিস বলেছে ইন্টারনালি একটাই কয়েলড টিউব, মানে এই যে এপিডিডাইমিসটা, এটাকে তুমি অনেকগুলো টিউবের ভাবো না, এটা ভাববা একটাই টিউব যেটা কয়েলড হয়ে আছে, হয়ে টেস্টিসের উপর থেকে কোথায় চলে গেল, টেস্টিসের পিছন দিকে চলে গেল অ্যাজ ভাস ডিফারেন্স। বুঝতে পারলে এবার? এটা মোটামুটি 6 মিটার লং হয়, মানে এপিডিডাইমিসটাকে যদি খোলো তাহলে, নটটাকে যদি খোলো তাহলে 6 মিটার লং হয়। এপিডিডাইমিসের ফাংশনও আমি বলে দিলাম, যে স্টোরস দ্য স্পার্ম ফর সাম ডেজ ডিউরিং হুইচ দে ম্যাচিওর অ্যান্ড বিকাম মোটাইল কেপেবল অফ মুভিং, মানে স্পার্ম গুলো সাঁতার কাটার জন্য, সুইম করার জন্য কেপেবল হয়, এই ম্যাচিওর হয় এই এপিডিডাইমিসের মধ্যে। ঠান্ডা লাগছে? এইবার চলে আসা হচ্ছে স্পার্ম ডাক্ট আর ভাস ডিফারেন্স। দেখো, স্পার্ম ডাক্ট আর ভাস ডিফারেন্স হয় কি, এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে ইনগুইনাল ক্যানাল। বাট ইনগুইনাল ক্যানালটা কোনটা দেখো, এখানে তো নাই, আমি এখান থেকেই বুঝাচ্ছি। ঠিক বলতে গেলে এই জায়গাটাতে, মানে এপিডিডাইমিসের পর থেকে এই যে টেস্টিসের এই জায়গাটা থেকে এইখানটাতে এইটা একটা ক্যানাল এর মতো থাকে, হয়ে অ্যাবডোমেনের মধ্যে মানে পেটের মধ্যে ঢোকে, এটাকে ইনগুইনাল ক্যানাল বলে। এটাকে ইনগুইনাল ক্যানাল বলে। এবার দেখো জিনিসটা হচ্ছে কি, যে এখান থেকে ভাঁজ ডিফারেন্স একা বেরোয় না, এখানে অনেক কিছু থাকে, এখানে থাকে হচ্ছে তোমার ভাঁজ ডিফারেন্সের সাথে প্রচুর নার্ভ লেগে থাকে, নার্ভ। হ্যাঁ, মানে নার্ভাস, নার্ভ টিস্যু, নার্ভ লেগে থাকে, তারপরে হচ্ছে ব্লাড ভেসেলসও লেগে থাকে এগুলা এই জায়গাগুলোতে। হ্যাঁ, এটা একটা কি বলতো, মোটা রশ্মির মতো, একটা দড়ির মতো এই ক্যানালটা। তো এই ক্যানালটা কি বলতো, বলতে গেলে মানে ভাঁজ ডিফারেন্সের সাথে টেস্টিসটাকে তোমার ঝুলিয়ে রেখেছে এই ইনগুইনাল ক্যানালটা, বডির বাইরে সাসপেন্ডেড রেখেছে। তো এই জিনিসটাও আমি একটা বলে দিলাম, যে ইনগুইনাল ক্যানাল, না হলে এটা বইতে ছবিটা নাই তো, মোটামুটি একটা আইডিয়া পেলুম। যে স্পার্ম ডাক্ট ফ্রম ইচ টেস্টিস ট্রাভেলস আপওয়ার্ড, উপরের দিকে চলে যায়, upward into the abdomen passing through inguinal canal. Inguinal canal originally is the one which allows the descent of testes along with their ducts, blood vessels and nerves. বললাম না, এই ইনগুইনাল ক্যানালটাই দিয়ে কিন্তু টেস্টিসটা বাইরের দিকে ঝুলে থাকে, কিন্তু এই ইনগুইনাল ক্যানালের মধ্যে শুধু কিন্তু ভাঁজ ডিফারেন্স নেই, তার সাথে অন্যান্য ডাক্টস, ব্লাড ভেসেল, নার্ভস এগুলোও কিন্তু আছে। তো অনেক সময় হয় কি, আমাদের স্মল ইন্টেস্টাইন মনে আছে তোমাদের, ইন্টেস্টাইনের কিছু পার্ট ফুলে গিয়ে অনেক সময় ইনগুইনাল ক্যানালের মধ্যে ঢুকে যেতে পারে, বালজেস ইনটু দা ইনগুইনাল ক্যানাল, বা স্ক্রোটামের মধ্যে ঢুকে যেতে পারে, তখন স্ক্রোটামটা ফুলে ওর মধ্যে জল জমে যায়, এই কন্ডিশনটাকে হার্নিয়া বলে, হার্নিয়া। হ্যাঁ, ও হ্যাঁ, বুঝে দেওয়া হয়, তখন এগুলোকে অপারেশন করে ঠিক করতে হয়, ওষুধ খেতে হয়, ওষুধ খেলে ঠিক হয়ে যায়, না হলে অপারেশন করতে হয়। হ্যাঁ, মানে স্ক্রোটামটা ফুলে যায়, স্ক্রোটাম, ওর মধ্যে ইন্টেস্টাইন ঢুকে গেছে, ইন্টেস্টাইনের পার্ট, স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের একটু পার্ট এই ইনগুইনাল ক্যানাল দিয়ে ফুলে স্ক্রোটামের মধ্যে ঢুকে গেছে।
ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের টেস্টিস, টেস্টিস নিশ্চয়ই দুইটা, তাহলে ভাঁজ ডিফারেন্সও হবে দুইটা, মানে টু স্পার্ম ডাক্ট। আমি তো ছবিতে একটাই আঁকেছি, আমি পরে একটা 3D ছবি দেখাবো। না, এটা মানে হ্যাঁ, তাহলে ওপরে গিয়ে লুপ হবে, কার চারিদিক থেকে লুপ হবে, তোমার ওই যে ইউরেটার, ইউরেটার অফ দেয়ার সাইড। এই যে ইউরেটার মানে কিডনি থেকে যেটা আসছে, বুঝতে পারছো তো? ইউরেটার থেকে এসে মানে ওই ইউরেটারের ওখানটাতে একটা লুপ হবে, লুপ খেয়ে কার সাথে জয়েন হবে, ইউরেথ্রার সাথে জয়েন হবে অ্যাট দ্য ব্যাক অফ ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের পিছনে। তারপরে আমি কি বললাম যে কতগুলো গ্ল্যান্ডস থাকে। প্রথম গ্ল্যান্ডটার নাম কি? সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, এটার কাজ কি বলেছিলাম, যে produce a secretion which serves as a medium for the transportation of sperm। আর এই ফ্লুইড আর স্পার্মের মিক্সচার, যেটা একটা মিল্কি ফ্লুইড, এই মিক্সচারটার নাম কি বলেছিলাম? সিমেন। ঠিক আছে। স্পার্ম ডাক্টের মধ্যে এইদিকে দেখো, স্পার্ম ডাক্ট মানে ভাঁজ ডিফারেন্সের মধ্যে কিন্তু স্পার্মের মুভমেন্টটা স্লাগিশ, মানে অত বেশি হয় না, কিন্তু যখনই এই সিক্রিশনটা অ্যাড হলো তখন স্পার্মে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে মুভ করতে শুরু করে, মানে টেলটা মুভ করতে শুরু করে। প্রথম পার্টে দেওয়া আছে লোকেশন, লোকেশনটা আমি দেখিয়ে দিলাম, তোমরা পড়বে। আর ওটা কার সাথে জয়েন আছে ওটাও পড়বে, মানে স্পার্ম ডাক্টের সাথেই কিন্তু এটা জয়েন থাকে। সেমিনাল ভেসিকল, এই যে দেখো, সেমিনাল ভেসিকল কিন্তু, সেমিনাল ভেসিকল কিন্তু এই যে দেখো, সেমিনাল ভেসিকল কিন্তু স্পার্ম ডাক্টের সাথেই জয়েন্ট, তাই না? তো লোকেশন, জয়নিং এগুলো আমি আর লাইন বাই লাইন পড়ালাম না, বই থেকেও কিন্তু ভালো বোঝা যায়। পিছন দিকের সার্ফেস, সেমিনাল ভেসিকলের পরে কি আছে? প্রস্টেট গ্ল্যান্ড। বইয়ের এই বি নাম্বার ছবিটা দেখো, প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডের ফাংশনও এবার দেখে নিই। প্রস্টেট গ্ল্যান্ডের আমি আর করলাম না। প্রস্টেট গ্ল্যান্ডের আমি কি বলতো লোকেশন আর বুঝালাম না, ডাইরেক্ট ফাংশন বলছি, এইদিকে শোনো। প্রস্টেট গ্ল্যান্ড একটা অ্যালকালাইন সিক্রিশন বানায়, মানে স্পার্মের সাথে অ্যাড করে। এবার তার কারণ কি? এইটা ভাবো ফিমেল রিপ্রোডাক্টিভ মানে সিস্টেম, সার্ভিক্স, ভ্যাজাইনা। এবার ভ্যাজাইনার মধ্যে যখন স্পার্ম ঢোকে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরের মিডিয়ামটা হচ্ছে অ্যাসিডিক, বুঝলা? এবার অ্যাসিডিক মিডিয়ামটা কি বলতো, স্পার্মকে কিল করে দেয়। তো অ্যাসিডকে নিউট্রালাইজ কে করে? অ্যালকালাইন। তো সেই জন্য প্রস্টেট গ্ল্যান্ড এই অ্যালকালাইন সিক্রিশনটা করে, যাতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরের অ্যাসিডিক, অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে কি করে দিতে পারে? নিউট্রালাইজ করে দিতে পারে। ভ্যাজাইনা কিন্তু অ্যাসিডিক হয়। এটা হলো প্রস্টেট গ্ল্যান্ড। তারপরে চলে আসো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস অর কাউপার্স গ্ল্যান্ড। বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের লোকেশন আমি আর পড়ালাম না। এটা লুব্রিক্যান্ট মানে মিউকাস সিক্রিট করে স্পার্মের মোটিলিটিকে ট্রিগার করে। মিউকাস, লুব্রিক্যান্ট মানে যেটা ডাক্টকে পিছলা করে দেয়, স্লিপারি করে দেয়, যাতে করে স্পার্মটা স্মুথলি রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে বের হয়ে আসতে পারে। বুঝতে পারলা? আর লাস্ট হচ্ছে পেনিস। পেনিস হচ্ছে হাইলি ভাস্কিউলার অর্গান। ভাস্কিউলার কথার মানে কি বলো? ব্লাড ভেসেলস থাকে, প্রচুর ব্লাড ভেসেলস থাকে, হ্যাঁ। আর একটা ইরেকটাইল টিস্যু থাকে, ইরেকটাইল টিস্যু মানে যেটা পেনিসকে ইরেক্ট মানে সোজা করে দেয়, হ্যাঁ। আর ভাস্কুলার স্পেস থাকে। আন্ডার ইনফ্লুয়েন্স অর সেক্সুয়াল স্টিমুলেশন, আমি কি বললাম, এর মধ্যে ব্লাড ফ্লো বেড়ে যায়। ব্লাড ফ্লো বেড়ে গেলেই কি হয়ে যায়, যে ভাস্কুলার স্পেস, তারপরে সাইনাস মানে ফাঁকা জায়গাগুলো আহ, কি হয়ে যায়, ব্লাড প্রেসারে ফুলে ওঠে। ফুলে উঠলে পেনিসটা রিজিড অ্যান্ড ইরেক্ট হয়ে যায়। আর এটার জন্যই কিন্তু এই যে দেখো ভিতরের যে ভেইনস এগুলো কম্প্রেস হয়ে যায়, ব্লাড ব্লাড ক্যান নট ড্রেইন আউট, এই এই জায়গাগুলো দিয়ে ব্লাড বেরোয় না। তো এই কন্ডিশনকে বলে পেনিস ইরেকশন। এবার চলে আসা হচ্ছে সিমেনের মধ্যে কি কি থাকে।
সিমেন ইজ এ মিক্সচার অফ স্পার্ম অ্যান্ড সিক্রিশন অফ ওই গ্ল্যান্ড গুলো, সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড আর কপার গ্ল্যান্ডের মিক্সচার। ঠিক আছে, এটা একটা মিল্কি ফ্লুইড। এর মধ্যে এটার অ্যামাউন্ট মোটামুটি 2 থেকে 3 ml হয়, যার মধ্যে 20 লাখ থেকে শুরু করে 40 লাখ অফ স্পার্ম থাকতে পারে। 1, 10, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, ক্রোড, 10 crore, 40 crore থেকে 20 crore থেকে 40 crore স্পার্ম থাকতে পারে। মানে ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে স্পার্মের ইজাকুলেশনের পাথওয়েটা ফ্লো চার্ট দিয়ে দেখাও, তাহলে স্পার্ম তৈরি হচ্ছে কোথায়? সেমিনিফেরাস টিউবিউলে। তারপরে গেল ওটা টেস্টিসের ভেতরে যে নেটওয়ার্ক অফ টিউবস মানে রেটি টেস্টিস। তারপরে গেল ইফারেন্ট ডাক্টস মানে ভাসা ইফারেন্সিয়া। তারপরে গেল এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে তারপরে আসলো হচ্ছে বাবা, এপিডিডাইমিসেরও আবার 3টা পার্ট করেছে, আপার মিডিল আর হাইন্ড। যাই হোক, তিনটাকে একসাথে তুমি এপিডিডাইমিসও লিখতে পারো, শুধু এপিডিডাইমিস লিখলা। তারপরে ওটা গেল ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স থেকে গেল ইউরেথ্রা ইম্পেডেন্স। কি বুঝতে পারলা? এটা কিন্তু পরীক্ষায় 1 মার্কস বা 2 মার্কসের জন্য এই ফ্লো চার্টটা দিতে পারে। ট্র্যাক দা, কি বলতো, ট্র্যাক দা পাথওয়ে অফ স্পার্ম ইজেকশন। হ্যাঁ, কোনটা কোনটা? ইফারেন্ট ডাক্ট, ভাসা ইফারেন্সিয়া। এই যে দেখো, এইটাকে বলে ইফারেন্ট ডাক্ট। এই যে এটা ছিল নেটওয়ার্ক, এটা ছিল নেটওয়ার্ক, দেখতে পাচ্ছ ফ্লো চার্টে নেটওয়ার্ক লেখা, নেটওয়ার্ক। আর এইটা হচ্ছে ইফারেন্ট ডাক্ট আর ভাষা ইফারেন্সিয়া। আমি ইফারেন্ট ডাক্টটি লিখি বইতে, যেহেতু ইফারেন্ট ডাক্টটি লেখা আছে, ইফারেন্ট ডাক্ট। পরের দিন যদি তোমরা ওই হোমওয়ার্কটা না করে আনলে আমি পড়াবো না, কিন্তু আমি আগে দেখবো তারপরে আমি পড়াবো। আমি বসে থাকবো তাও ভালো, আমি পড়াবো না। এগুলা পড়ানো হয়ে যাচ্ছে কিন্তু আহ ইয়ে হচ্ছে না, কি বলে, তোমার এক্সারসাইজ গুলো হচ্ছে না। প্রগ্রেস চেকটা বাড়িতে করবো। এবার চলে আসো হচ্ছে হ্যাঁ, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের 3D ডায়াগ্রাম একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইদিকে দেখো, এটা তো হয়ে গেল টেস্টিস। টেস্টিসের ভিতরটা দেখানো যাবে না, হ্যাঁ। এই ডায়াগ্রামটাতে ওই সেমিনিফেরাস টিউবিউল, নেটওয়ার্ক, ভাষা ডিফারেন্সিয়ালটা দেখানো যাবে না। টেস্টিস, টেস্টিস থেকে ভাবো যে বাইরের দিকে বেরোলো, এইটা হচ্ছে তোমার এপিডিডাইমিস। বুঝলা? তাহলে দুটো টেস্টিস, তাহলে হবে দুটো এপিডিডাইমিস। ঠিক আছে, দুই দুই দিকে দুটো টেস্টিস, তাহলে দুটো এপিডিডাইমিস হবে, এটা একটা এটা একটা। এইবার বলো, এই যে এপিডিডাইমিস, এই যে নিচের থেকে যে এইটা যে বেরোলো, এই দাগটা, এটা হচ্ছে ভাস ডিফারেন্স আর স্পার্ম ডাক্ট।
তাহলে দুটা, কিন্তু আমি ছবিতে একটা আঁকিয়েছি কারণ আমি একটা সাইড দেখিয়েছি, তাই তো দুটো স্পার্ম ডাক্ট এরকম করে বেরোলো। ঠিক আছে, এবারে এই স্পার্ম ডাক্টটা যাবে হচ্ছে উপরের দিকে, এটা চলে যাবে। এই যে উপরের দিকে যাচ্ছে দেখো, ভাঁজ ডিফারেন্স, তোমার হচ্ছে ভাঁজ ডিফারেন্সটা দেখো উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে তারপরে একটা লুপ লুপ নিবে, এই যে এইরকম একটা লুপ নিচ্ছে, তাই কি না? কিন্তু এখানে ভাবো যে এই জায়গাটা ইউরিনারি ব্লাডার আছে, এই জায়গাটাতে, এখানটাতে ভাববা ইউরিনারি ব্লাডার আছে, ওটা দেখানো যাচ্ছে। এবার নিয়ে এই যে এরকম করে এরকম লুপ নিয়ে ওই দিক, এই দিক থেকে এটা, ওই দিক থেকে ওটা, দুইটা, এই যে দুইটা, দুই দিক থেকে দুটা ভাঁজ ডিফারেন্স আসছে, দেখতে পাচ্ছ তো? এসে তারপরে এটা চলে আসবে হচ্ছে, এই যে এইটা হয়ে গেল একটা সেমিনাল ভেসিকল, আর এইটা হয়ে গেল আর একটা সেমিনাল ভেসিকল, দুইটা সেমিনাল ভেসিকল, দুইটা গ্ল্যান্ড, যাদের সিক্রিশনকে স্পার্মের সাথে অ্যাড হলে বলে সিমেন। তারপরে এটা হয়ে একটা থাকবে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড কিন্তু আবার দুটা না, প্রস্টেট গ্ল্যান্ড কিন্তু একটাই। হলো, হওয়ার পরে এইবার দেখো, প্রস্টেট গ্ল্যান্ডে আসলো তো। এইবার এইটা হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড, কিন্তু এখানে একটা মিস্টেক এরা করেছে। কাউপার্স গ্ল্যান্ড কিন্তু একটা করেছে, বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, কিন্তু এটা থাকে দুটা, এইদিকে একটা এইদিকে একটা, হ্যাঁ রাইটটা করেছে কিন্তু লেফটটা আর করেনি। তাই এটা এদের কোনো একটা মিস্টেক হবে। তো এই যে এত অবধি, এত অবধি আমি বলবো হচ্ছে কি বলতো, ভাঁজ ডিফারেন্স। তারপরে এটা ঢুকে গেল, এই যে দেখো পেনিসের মধ্যে এটা ঢুকে গেল, এই যে এইটা হচ্ছে পেনিসের মাসলের মধ্যে, এটা ঢুকে পেনিস দিয়ে এটা বাইরে বের হলো। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ইঙ্গুইনাল ক্যানালটা, এইখানটাতে থাকবে, এই যে এই জায়গাটাতে, এইখান দিয়ে উপরে উঠবে, কিছুটা উঠবে অ্যাবডোমেন পর্যন্ত উঠবে, তারপরে আর ওটা থাকবে না। ওটা এখানে নাই ওরকম ভাবে দেখানো। এবার চলে আসো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমি আমার মতো করে একটা ছবি আঁকাচ্ছি, তারপরে তোমরা ওই ছবিগুলো দেখবে। তোমরা এই পেজ নাম্বার 181 এর এই নাম্বার ছবিটা দেখো, 181 এর এই নাম্বার ছবিটা দেখো, আমি এখানে রাখাচ্ছি। আর যদি তোমাদেরকে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি আঁকাতে দেয় এক্সামে, পারবা তো? মেলটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি কিন্তু আঁকা যায়। মেলটা যদি আঁকাতে দেয় কোনটা খাওয়া, তোমার ওই এ নাম্বার ছবিটা আঁকাবা, এ নাম্বারটা। হ্যাঁ, ঠিক আছে। বি তো পারো, বিটা কঠিন হয়ে যাবে, যদি পারো তো খুবই ভালো। সিটা আঁকাতে দিবে না, মানে টেস্টিসের ইন্টারনালটা দিবে না। টেস্টিসের ইন্টারনাল ছবিটা ওটা লেবেলিং দিবে, এ বি সি ডি করে আইডেন্টিফাই করতে দিবে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিভাবে আঁকাতে হয় দেখো। প্রথমে এই দিকে দেখো আমি কিভাবে আঁকাচ্ছি, দেখো এই জিনিসটা। প্রথমে তুমি করবা হচ্ছে এরকম ফ্লাওয়ার ভাসের মতো এরকম একটা আঁকাবা, বা ওয়াইন কাপ যে হয় এইরকম একটা আঁকাবা, একটা কাপের মতো। হুম, তারপরে করবা কি, এইখান থেকে একটা এরকম
টিউব বের করবা, এই দিক থেকে একটা এরকম টিউব বের করবা, তারপরে এখান থেকে এটাকে ঠিক করে দিবা এরকম, এই দিক থেকেও এটা এরকম করে দিবা, করে দিয়ে এর যে হেডটা আছে, হেডটাকে এইরকম করে দিবা। একটু দুই দিকে সিমেট্রি রাখার চেষ্টা করো, হ্যাঁ, অতটা মানে অ্যাকুরেট না হলেও কোনো ব্যাপার না। এবার এই যে টিউব গুলো আঁকালা, টিউবের সামনেটা এরকম ফানেলের মতো করে দিবা, ফানেলের মতো, টিউবের সামনেটা এরকম ফানেলের মতো করে দিবা। আর এই ফানেল থেকে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন এরকম দেখাবা, এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন দেখাবা, এইরকম, ঠিক আছে। তারপরে এই দিক থেকে একটা লিগামেন্ট আঁকাবা, এই দিক থেকে একটা লিগামেন্ট আঁকাবা, এই লিগামেন্টের সাথে একটা ওভারি আঁকাই দিবা, যেটা এই ফানেলটার কাছে যাতে থাকে, বেশি ডিস্টেন্স করবা না। আর এই লিগামেন্ট থেকে আর একটা ওভারি আঁকাই দিবা, যেটা এই ফানেলটার কাছে। এবার আমি একটা ওভারি ছোট একটা ওভারি বড় আঁকিয়েছি, তার কারণ আছে, কারণ আমি বড় ওভারিটার ভিতরে কিছু দেখাতে যাচ্ছি ওই জন্য, কিন্তু দুটা সেম সাইজেরই আঁকবা। এবার এটা তো হয়ে গেল তোমার ওভারি, এটা হয়ে গেল ওভারি। আর এইটাকে বলা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব অর ওভিরা, ফ্যালোপিয়ান টিউব অর ওভিরা। এবার ফ্যালোপিয়ান টিউবের এই ফানেলের মতো যে জায়গাটা, এইটা, এইটার নাম হচ্ছে ইনফান্ডিবিউলাম, ইনফান্ডিবিউলাম। আর এই আঙ্গুলের মতো যে দেখতে, এগুলোর নাম হচ্ছে ফিমব্রি, সব বইতে আছে কিন্তু, এগুলোর নাম হচ্ছে ফিমব্রি। এইদিকে দেখো, তারপরে হচ্ছে তোমার এই যে, এই যে কার্ভটা, এই যে কার্ভ, এই যে কার্ভটা নিয়েছে, এটার নাম হচ্ছে অ্যাম্পুলা। এই কার্ভটার নাম হচ্ছে অ্যাম্পুলা, এইটার নাম হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলা। এইটুকুনির নাম হচ্ছে ইসথমাস, সরি, এইটুকুনির নাম হচ্ছে কি বললাম, ইসথমাস। আর এই বাদ বাকি এইটুকুনির নাম হচ্ছে ইউটেরাইন পার্ট, ইউটেরাইন পার্ট। তাহলে ফ্যালোপিয়ান টিউবের তিনটা, তিনটা জায়গা বুঝতে পারছো তো, একটা হচ্ছে অ্যাম্পুলা, একটা ইসমাস, একটা ইউটেরাইন পার্ট। সরি, তিনটা কোথায়, চারটা। আর নিচের দিকের এটার নাম ইনফান্ডিবিউলাম। আর ইনফান্ডিবিউলার টিপ গুলো ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যেটার নাম হচ্ছে ফিমব্রি। এবার দেখো, আমি একটু অ্যাডভান্সেই পড়াচ্ছি যেহেতু তোমরা আইসিএসসি, তাই। তো এইগুলো জিনিস এরকম ফাঁকা ফাঁকা ঝুলে এরকম থাকে না, এই জায়গাগুলোর মাঝখানে থিন মেমব্রেন থাকে, থিন মেমব্রেন থাকে, হ্যাঁ, যেটাকে বলে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম দিয়ে জিনিসগুলো প্যাকেজিং হয়ে থাকে। পেরিটোনিয়াম হচ্ছে এক ধরনের এপিথেলিয়াল টিস্যু। তো হয় কি, ওভারির মধ্যে যে ওভামটা তৈরি হবে, এই ওভামটা ওভারি থেকে বেরোবে, বেরোয় এই যে ফিমব্রি যে আছে, ফিমব্রি, ফিমব্রি এরকম এরকম আঙ্গুলের মতো ওকে টানবে, ফিমব্রির আঙ্গুলের মতো প্রজেকশন গুলো ওকে টেনে ওভামটাকে কালেক্ট করবে, কালেক্ট করে ওকে অ্যাম্পুলার মধ্যে স্টোর করে রাখবে, বুঝলা। অ্যাম্পুলার মধ্যে স্টোর থাকবে, অ্যাম্পুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তারপরে যখন স্পার্ম আসবে, যদি স্পার্ম ইন্ট্রোডিউস হয়, স্পার্ম আসবে, স্পার্ম এসে এই অ্যাম্পুলার মধ্যে স্পার্ম আর ওভামের ফিউশনটা হবে। তাহলে তোমাকে যদি বলে যে ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হোয়ার দ্য ফার্টিলাইজেশন টেক্স প্লেস, অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব, যদি ফ্যালোপিয়ান টিউব লেখো তাহলেও হবে, বইতে দেখি কি আছে। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিন্তু ফার্টিলাইজেশন হয়, ওভারির মধ্যে লিখে দিও না, ওভারির মধ্যে কিন্তু ওভামটা বের হয়ে আসে। বুঝতে পারলা তো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব, এর মধ্যে ফার্টিলাইজেশনটা হয়। এবার
মাঝখানে এই যে বড় তোমার বিশাল বড় মাঠের মতো যে জায়গাটা দেখা যাচ্ছে, ফিল্ডের মতো যে জায়গাটা, এটার নাম হচ্ছে ইউটেরাস। এইটার নাম হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের একটা মাথা থাকে, এই এরকম একটা মাথা থাকে, এটাকে বলে ফান্ডাস। এটাকে বলে ফান্ডাস। আর এইখান থেকে ইউটেরাইনের ঠিক ওয়াল থাকে, ইউটেরাসের ঠিক ওয়াল থাকে। এই ইউটেরাইন ওয়ালের 3টা লেয়ার হয়। ভিতরের লেয়ারটাকে বলে এন্ডোমেট্রিয়াম। শুনছো তো? দেখছো তো? মাঝখানেরটাকে বলে মায়োমেট্রিয়াম। মায়োমেট লিখে দিলাম। বাইরেরটাকে বলে পেরিমেট্রিয়াম। পেরি লিখে দিলাম, ব্যাস। এবার এই 3টা ওয়ালে মানে ইউটেরাইন, এই 3টাকে একসাথে বলে ইউটেরাইন ওয়াল। 3টাকে একসাথে বলে ইউটেরাইন ওয়াল। এবার এই এক একটা ওয়ালে কি কি থাকে আমি বলে দিচ্ছি। এন্ডোমেট্রিয়ামে থাকে প্রচুর ব্লাড ভেসেল, প্রচুর ব্লাড সাপ্লাই থাকে, ভাস্কুলার হয় প্রচন্ড, প্রচুর ব্লাড ভেসেলস থাকে এন্ডোমেট্রিয়ামে। ঠিক আছে। মায়োমেট্রিয়ামে থাকে মাসেল। মায়োমেট্রিয়ামে থাকে হচ্ছে মাসেল, বেশি আর আগালাম না। আর পেরিমেট্রিয়ামে থাকে এপিথেলিয়াল টিস্যু। পেরিমেট্রিয়ামে থাকে মানে এপিথেলিয়াল টিস্যু, মাসেলও থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে জায়গা। এবার ব্যাপারটা হচ্ছে কি যে শোনো, এই যে স্পার্ম আর ওভামের যে ফিউশন হলো, হওয়ার পরে তো এটা হবে জাইগোট। হবে, এটা হচ্ছে জাইগোট। এবার জাইগোটটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে বেরোবে। বের হওয়ার সময় ও সেল ডিভিশন করে এরকম হয়ে যায়। সেল ডিভিশন করে কিরকম হয়ে যায়? এইরকম হয়ে যায়। এটাকে বলে এমব্রায়ো। এই এমব্রায়োটা ইউটেরাসের মধ্যে ঢুকে যায়। এই এমব্রায়োটা ইউটেরাসের মধ্যে ঢুকে যায়। তারপরে আমি কি বললাম, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে প্রচুর ব্লাড থাকে, মায়ের ব্লাড। মায়ের ব্লাডের সঙ্গে এমব্রায়োটার একটা কানেকশন হয়, হয়ে মায়ের ব্লাড থেকে নিউট্রিশন নিয়ে এই এমব্রায়োটা ফার্দার ডেভেলপমেন্ট হয়। ভাবো যে এইখানে একটা এইখানে একটা ডিস্কের মতো টিস্যু তৈরি হবে, যেটার নাম হচ্ছে প্লাসেন্টা, আমি পরে বলে দিব। এই প্লাসেন্টার থেকে এরকম করে বের হয়ে হচ্ছে মাদার উম্ব, যার মধ্যে থাকবে হচ্ছে বেবিটা। ভাবো এটা হচ্ছে বেবিটা। আর প্লাসেন্টার সাথে বেবিটা একটা কর্ড দিয়ে কানেক্টেড থাকে, যেটার নাম হচ্ছে আম্বিলিকাল কর্ড। তাহলে মায়ের ব্লাড থেকে যা যা দরকারি জিনিস ওটা বাচ্চাটার বডিতে যাবে। বাচ্চার বডিতে যা এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে ওগুলো মায়ের ব্লাডের মধ্যে চলে আসবে। এটা হয় হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে। বুঝলা কথাটা? এবার যদি স্যার ধরে নাও একটা আনম্যারিড একটা ফিমেল, যে ওভাম প্রডিউস করছে কিন্তু স্পার্ম নেই, তখন কি হবে যে এই ওভামটা কিন্তু অ্যাম্পুলাতে আর থাকে না। 28 দিন পরে, 28 দিন না সরি, 28 ডেজ পরে কি হয়, ইউটেরাইন যে ওয়ালে এন্ডোমেট্রিয়ামে যে ব্লাড গুলো আছে, এই ইউটেরাইনের এন্ডোমেট্রিয়ামটা ছিঁড়ে যায়। ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে এই ব্লাড গুলো বের হয়ে আসে। এই ব্লাড গুলো বের হয়ে আসে, যেটাকে মেনস্ট্রুয়েশন বলে। আর তার সাথে এই আনফার্টিলাইজড ওভামটাও বাইরে বেরিয়ে আসে, পরে ওভারি আবার নতুন করে ওভাম তৈরি করে। ইসমাস। না, হবে না। কারণ ওভারি থেকে ওভামটা বের হওয়ার 48 আওয়ার্স এর মধ্যে স্পার্ম আসতে হবে। ওভারি থেকে যে ওভামটা বেরোলো না, ওভামের ক্যাপাসিটেশন 48 আওয়ার্স পর্যন্ত থাকে। ওটা শিখা দেবো, বলে দেবো। তো ইউটেরাসের ফাংশন তাহলে কি বুঝলা বলো? ইউটেরাসের ফাংশন কি বুঝলা? ডেভেলপমেন্ট অফ দা এমব্রায়ো, আর যদি এমব্রায়ো না থাকে তাহলে মেনস্ট্রুয়েশন। এই দুটাকে কন্ট্রোল করা হবে। পারবা তো? এবার চলে আসা হচ্ছে ওভারি।
ওভারি, আমি যেরকম তোমাদেরকে টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউল বোঝালাম এইদিকে, তখন আমি বলেছিলাম না টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলের মধ্যে জার্মিনাল এপিথেলিয়াম থাকে, এরকম ওভারির মধ্যে এরকম জার্মিনাল এপিথেলিয়াম থাকে। আমি গোটাটা আঁকাচ্ছি না, ইমাজিন করো গোটাটা জুড়েই আছে জার্মিনাল এপিথেলিয়াম থাকে। তো এই মেয়েটা যখন তার মায়ের পেটে ছিল, দেখো, শুনলে অবাক হয়ে যাবে, এই মেয়েটা যখন ও বাচ্চা এমব্রায়োনিক স্টেজে ওর মায়ের পেটে ছিল, তখনই ওর ওভারির মধ্যে থেকে এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে অনেকগুলো এরকম প্রি ম্যাচিওর ওভাম তৈরি হয়ে থাকে। মানে মেয়েরা যখন এমব্রায়োনিক স্টেজে মায়ের পেটে থাকে তখনই ওদের মধ্যে ওভাম তৈরি হওয়া শুরু হয়ে যায়। ছেলেদের কখন হয়? পিউবার্টিতে পা রাখার পরে হয়, তাই কি না? আর মেয়েদের প্রিম্যাচিওর ওভাম এরকম ছোট ছোট ফলিকল। ফলিকল মানে কি? এরকম মানে ব্যাগে, মানে সেল দিয়ে তৈরি একটা ব্যাগ, যার মধ্যে ইম্যাচিওর ওভাম গুলো আছে, এই ব্যাগটাকে বলে ফলিকল। না, এগুলো মানে মানে মেয়েটা যখন এমব্রায়োনিক স্টেজে আছে তখন এটা তৈরি হয় মোটামুটি 2 লাখ 3 লাখ তৈরি হয়। এবার বার্থ হলো, বার্থ হওয়ার পরে মেয়েটা যখন পিউবার্টিতে পা রাখে তখন মোটামুটি 50 to 60,000 থাকে, বাকিগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এবার হয় কি যে মেয়েটা পিউবার্টিতে পা রাখলো, এবার ধরো মেয়েটার বয়স 10-12 বছর, ইস্ট্রোজেন হরমোন সিক্রিট হওয়া শুরু হলো হেন তেন। তখন হয় কি প্রত্যেক মাসে এক এই ফলিকল গুলোর মধ্যে থেকে একটা ফলিকল বড় হয়, একটা ফলিকল বড় হয়, ওর মধ্যে ওভামটা ম্যাচিওর হয়। বুঝতে পারছো তো? একটা ফলিকল বড় হয়ে, একটা ফলিকল এরকম বড় হয়ে যায়, বড় হয়ে ওর মধ্যে ওভামটা ম্যাচিওর হয়। আর প্রত্যেক মাসে এই, তখন এই ফলিকলটার নাম হয়ে গেল গ্রাফিয়ান ফলিকল। তখন এটার নাম হয়ে গেল গ্রাফিয়ান ফলিকল। এই এই ইম্যাচিওর ফলিকল গুলোকে বলে প্রাইমারি ফলিকল। ওখান থেকে একটু ম্যাচিওর হলো তখন বলে সেকেন্ডারি ফলিকল। তারপরে টারশিয়ারি, তারপরে হয় গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলের মধ্যে যে ওভামটা থাকে এটা ম্যাচিওর্ড ওভাম। এই ওভামটা গ্রাফিয়ান ফলিকল থেকে বের হয়ে এই যে ফিমরি দিয়ে ইনফান্ডিবিউলাম দিয়ে কোথায় স্টোর হয়ে থাকবে? অ্যাম্পুলার মধ্যে স্টোর হয়ে থাকবে। বুঝলা? তাহলে এখন গ্রাফিয়ান ফলিকলটা ফাঁকা হয়ে গেল। কি বললাম? গ্রাফিয়ান ফলিকলটা থেকে তো ওভাম বের হয়ে গেল, তাহলে এখন গ্রাফিয়ান ফলিকলটা ফাঁকা। এই ফাঁকা গ্রাফিয়ান ফলিকলকে বলে কর্পাস লিউটিয়াম। কি বলে? কর্পাস লিউটিয়াম। তো গ্রাফিয়ান, এই যে ফলিকল গুলো, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, এই ফলিকল গুলো বানায় হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ফলিকল গুলো কি বানায়? ইস্ট্রোজেন হরমোন। আর গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ওভামটা বের হয়ে গেল, মানে গ্রাফিয়ান ফলিকল যখন কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গেল, তখন কর্পাস লিউটিয়াম সিক্রিট করে প্রোজেস্টেরন। মন দিয়ে শুনলে বুঝতে পারবা, না হলে কিন্তু এখানে ঝামেলা আছে কিন্তু। বুঝতে পারলা? সেটা হ্যাঁ, এই যে গ্রাফিয়ান ফলিকল মানে ম্যাচিওর্ড ফলিকল, ওর মধ্যে ম্যাচিওর্ড ওভাম আছে। ওভামটা কি বললাম, ওভামটা তো আর এখানে থাকবে না, ওভামটা এই গ্রাফিয়ান ফলিকলকে ছিঁড়ে ও বাইরে বের হয়ে এসে তোমার এই এই অ্যাম্পুলার মধ্যে স্টোর হবে। তো গ্রাফিয়ান ফলিকলটা এখন ওভাম ছাড়া হয়ে গেল, মানে গ্রাফিয়ান ফলিকলটা ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা গ্রাফিয়ান ফলিকলকে বলে কি? কর্পাস লুটিয়াম। ওটা সিক্রিট করে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন যখন সিক্রিট হয় তখন ইউটেরাইন ওয়ালটা মোটা হয়। ওটা আমি মেনস্ট্রুয়েশন বোঝানোর সময় বলবো। এবার তাহলে ওভারির ফাংশন কি? ওভারির দুটো ফাংশন, এক তো ফিমেল গ্যামেট তৈরি করা, আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন তৈরি করা। এবার দেখো ইউটেরাসটা এসে এই জায়গাটা একটু কি বলবো ন্যারো হয়ে গেছে। এই ন্যারো জায়গাটার নাম হচ্ছে সার্ভিক্স। এই ন্যারো জায়গাটার নাম হচ্ছে সার্ভিক্স। তারপরে এই সার্ভিক্সটার নিচের দিকে এখানে একটা মাস্কিউলার অর্গান দেখতে পাওয়া যায়, মাসল। মাস্কিউলার একটা অর্গান দেখতে পাওয়া যায়। এই মাস্কুলার অর্গানটার নাম হচ্ছে ভ্যাজাইনা। তো এই ভ্যাজাইনা সার্ভিক্স এরা স্পার্মকে রিসিভ করে।
স্পার্মকে রিসিভ করে করে তারপরে এই স্পার্ম গুলো ইউটেরাস দিয়ে দুই দিকে দুই ফ্যালোপিয়ান টিউবে যাবে, যেখানে ওভাম থাকবে, সেখানে ফার্টিলাইজেশন হবে অ্যাম্পুলার মধ্যে। স্যার দুটা ওভারি কি একসাথে ও দুইটা ওভাম বের বের করে না, এক মাসে একটা ওভারি থেকে একটা ওভামই বের হয়, এক মাসে একটা ওভারি থেকে একটা ওভামই বের হয়। তো যেই ফ্যালোপিয়ান টিউবে ওভাম অ্যাভেলেবেল থাকবে ওখানে ফার্টিলাইজেশন হবে। আর কি, এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, তখন এই বাচ্চাটার যে বার্থ হবে ওটাও এই সার্ভিক্স আর ভ্যাজাইনার থ্রুই হয়। সেই জন্য সার্ভিক্স আর ভ্যাজাইনার আর একটা নাম হচ্ছে বার্থ ক্যানাল। এটার আর একটা নাম হচ্ছে বার্থ ক্যানাল। বুঝতে পারলা? আচ্ছা, এদের মেয়েদের দেখো, মেয়েদের বার্থ রিপ্রোডাক্টিভ প্যাসেজ একটাই, এখান দিয়ে কিন্তু ইউরিন বেরোয় না। ছেলেদের যেরকম বললাম ইউরিন বের হওয়া, স্পার্ম বের হওয়ার টিউব একটাই, কিন্তু মেয়েদের এটা আলাদা। মেয়েদের বার্থ ক্যানাল আলাদা, ইউরেথ্রা আলাদা। ওটা আমি 3D মডেলটা থেকে দেখিয়ে দেবো। তাহলে মোটামুটি হয়ে গেল। এটা ছবিটা আসলে যেতে পারো। তো ছবিটা কোনটা আঁকাবা? এইটাই আঁকাবা, তোমার হচ্ছে, সরি, এ নাম্বার ছবিটাই আঁকাবা। এগুলো হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউটা আমি 3D ডায়াগ্রাম থেকে বলে দিচ্ছি। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কোনটা বলো? ওভারি, কারণ ওটার মধ্যে গ্যামেট তৈরি হয়। তাহলে বাদ বাকি গুলো কি? অ্যাক্সেসরি অর সেকেন্ডারি। তার মধ্যে হয়ে গেল ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব, তারপরে হয়ে গেল ইউটেরাস যেখানে ডেভেলপমেন্টটা হবে আর মেনস্ট্রুয়েশন হবে, আর হয়ে গেল ভ্যাজাইনা, সার্ভিক্সটা কেন লেখা নাই জানি না। আর বাইরের দিকে ভালভা থাকে, এক্সটার্নাল জেনিটেলিয়া। এগুলো আমি 3D মডেলটা যখন দেখাবো তখন আমি ভালভা গুলো দেখিয়ে দেবো। তাহলে ওভারির লোকেশন, ফাংশন, ওভারি। তো ওভারি তো আমি কি বললাম, এগ প্রডিউস করে। তো ওয়ান এগ ম্যাচিওরস ইন ইচ ওভারি এভরি অল্টারনেট মান্থ। একটা মাসে একটা ওভারিতে একটাই এগ তৈরি হবে, অল্টারনেট করে। এক মাস এই ওভারি থেকে এই এক মাসে, আর একটা ওভারি থেকে পরের মাসে। ওভারির মধ্যে কি থাকে বললাম? ছোট ছোট ফলিকল থাকে, জন্মের থেকেই থাকে ফলিকল গুলো। ফলিকল গুলোর মধ্যে কি বললাম, প্রি ম্যাচিওর আর ইনম্যাচিওর এগ থাকে, 60 to 50,000 থাকে। যখন এমব্রায়োনিক স্টেজে থাকে তখন কয়েক লাখ থাকে, কিন্তু যখন বার্থ হওয়ার পরে মেয়েটা ধীরে ধীরে বড় হয়, 10-12 বছর বয়স পর্যন্ত পা রাখে, তখন অনেকগুলো নষ্ট হয়ে যায়, 60 to 50,000 থাকে। ওই 60 to 50,000 ফলিকল গুলোর মধ্যে থেকে প্রত্যেক মাসে একটা করে ফলিকল ম্যাচিওর হয়। ম্যাচিওর ফলিকলকে কি বললাম? গ্রাফিয়ান ফলিকল। They, as the egg grows larger, the follicle also enlarges and gets filled with a fluid. ভিতরে একটা ফ্লুইডও তৈরি হয় ফলিকলটার ভিতর, যেখান থেকে এগটা নারিশমেন্ট পায়। এটাকে গ্রাফিয়ান ফলিকল বলে। আর গ্রাফিয়ান ফলিকল থেকে কিন্তু, গ্রাফিয়ান ফলিকলটা যখন রাইট পেকে যায় তখন ওখান থেকে ওভামটা বের হয়ে আসে। ফ্লুইডটা ফলিকিউলার ফ্লুইড। হ্যাঁ, ওগুলো ক্লাস 12-এ আছে। এবার চলে আসে হচ্ছে সারফেস অফ দ্য ওভারি। when ripe the follicle bulges, ফলিকলটা ওভারির ওয়ালের কাছে চলে আসে। এই যে গ্রাফিয়ান ফলিকলটা, কি হয় বলতো? ওভারির ওয়ালের কাছে চলে আসে, হয়ে গ্রাফিয়ান ফলিকল থেকে ছিঁড়ে ওভামটা ফ্যালোপিয়ান টিউবে ঢুকে যায়। ঢুকে গেল। আর ওভাম তৈরি হওয়ার প্রসেসকে উজেনেসিস বলে। কি বলে? উজেনেসিস, যেটা এমব্রায়োনিক স্টেজ থেকেই শুরু হয়ে গেছিল, পিউবার্টিতে পা রাখার পরে কমপ্লিট হয়। আর ছেলেদের স্পার্ম তৈরি হওয়ার প্রসেস কি কি বলে? স্পারমাটোজেনেসিস, যেটা টেস্টিসের মধ্যে হয়, যেটা ছেলেরা বড় হলেই হয়। 10-12 বছর বলছি। এবার কি, ওই যে আমি তোমাকে বললাম না, গ্রাফিয়ান ফলিকল থেকে ম্যাচিওরড ওভামটা ছিঁড়ে বের হয়ে অ্যাম্পুলাতে গিয়ে স্টোর হয়, বলেছি কি না বলো? রিলিজিং অফ দা এগ, এই রিলিজ হওয়াটাকে ওভিউলেশন বলে। খুব ইম্পর্টেন্ট এটা, ওভিউলেশন বলে। মানে এইটাকে, এই যে দেখো,
এই যে এই অ্যারোটা, এই অ্যারোটার কথা ভাববা, এই যে এইটা, মানে ওভামটা গ্রাফিয়ান ফলিকলকে ছিঁড়ে বের হয়ে আসাকে কি বলে? ওভিউলেশন। ওভিউলেশনটা কন্ট্রোল করে একটা হরমোন যেটার নাম হচ্ছে লিউটেনাইজিং হরমোন, এলএইচ, পিটুইটারি থেকে সিক্রিট হয়। হ্যাঁ, সব বলে দেবো পরে। ওভিউলেশন হলো, আচ্ছা, ওভিউলেশন হওয়ার পরে ওই যে তোমাকে বললাম ফ্যালোপিয়ান টিউবের সামনের দিকে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যেটাকে কি বলে? ফিমব্রি। ফিমব্রি এই ওভামটাকে পিক আপ করে, পিক আপ করে ওই যে ফানেল মতো যেটা, যেটাকে বলে ইনফান্ডিবুলাম, ওখানে যায়, ওখান থেকে ওভিডাক্টে যায়, তারপরে ওটা অ্যাম্পুলাতে গিয়ে স্টোর হয়। এবার গ্রাফিয়ান ওভিউলেশন হয়ে গেল, মানে গ্রাফিয়ান ফলিকলটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা গ্রাফিয়ান ফলিকলকে কি বলে বলেছিলাম? কর্পাস লিউটিয়াম। আর কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন সিক্রিট হয়? প্রোজেস্টেরন। কিন্তু এখানে দুটো লেখা আছে কেন? কর্পাস, ইস্ট্রোজেন হবে না, ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন হবে না। ইস্ট্রোজেন কেন লেখা আছে? ইস্ট্রোজেন তৈরি করে তো ফলিকল গুলো। এই যে ইস্ট্রোজেন হচ্ছে ফলিকল গুলো তৈরি করে প্রায়র ওভিউলেশন, মানে মানে ওভামটা বের হওয়া, গ্রাফিয়ান ফলিকল থেকে বের হওয়ার আগে পর্যন্ত ফলিকল গুলো তৈরি করে কি বললাম? ইস্ট্রোজেন। আর কর্পাস লিউটিয়াম তৈরি করে হচ্ছে প্রজেস্টেরন। এটা এটা ঠিক লেখা নাই এখানে, গ্যাটিস দেওয়ার জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছে প্রায়র টু ওভিউলেশন, কিন্তু তার আগে তো কর্পাস লিউটিয়ামের আন্ডারে এটা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে ওভিডাক্ট আর ফ্যালোপিয়ান টিউব। ওভিডাক্ট আর ফ্যালোপিয়ান টিউব, এটা তিনটা পার্ট হয়, আমি তিনটা পার্ট বলে দিয়েছি। লাস্টের পার্টটা ফানেল শেপ হয়, যেটাকে বলে ইনফান্ডিবিউলাম অর ওভিডাক্টাল ফানেল, ওভিডাকাল ফানেল। আর তার বাইরে সামনের দিকে থাকে সিলিয়া আর ফিমব্রি, যেগুলো ওভামটাকে কালেক্ট করে। আর subsequently the waves of muscular contraction of the wall of oviduct push the egg down into uterus। পরে ওই যে মানে ওভিডাক্টটাকে এরকম, ওভিডাক্ট এরকম কন্ট্রাক্ট করে করে ওভামকে ইউটেরাসে পাঠায়। তারপরে চলে আসো ইউটেরাস। ইউটেরাস হচ্ছে একটা পিয়ার শেপ বড় একটা হলো অর্গ্যান, যেটার মধ্যে প্রচুর ব্লাড ভেসেলস থাকে আর কি থাকে? মাসল থাকে। এটার মধ্যে কিন্তু কি বলতো কি হয়? ডেভেলপমেন্টটা হয়। এটা হচ্ছে তোমার পেলভিক ক্যাভিটি, মানে পেটের ক্যাভিটি আর ইউরিনারি ব্লাডারের মাঝখানে থাকে বলেছে। আর আপার ওয়াইডার পার্ট একটা থাকে, যেখানে বাচ্চার মানে এমব্রায়োটা ঢুকবে। আর নিচের দিকে যেই জায়গাটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে ওই পার্টটাকে কি বলে যেন? সার্ভিক্স। সার্ভিক্সের নিচের দিকে একটা মাস্কিউলার টিউব থাকে, যেটার নাম হচ্ছে ভ্যাজাইনা। এই ভ্যাজাইনাটাই তোমার হচ্ছে পেনিসকে রিসিভ করে স্পার্ম এর মধ্যেই ইজাকুলেটেড হয়। আর এই ভ্যাজাইনা দিয়ে কিন্তু চাইল্ড বার্থটাও হয়। এবার দেখো এখানে একটা জিনিস বলেছে, ধরে নাও এটা হচ্ছে ইউটেরাস, এটা সার্ভিক্স, আর এই টিউবটা হচ্ছে ভ্যাজাইনা, ঠিক? এবার মেয়েদের বলে না ভার্জিনিটি, ভার্জিনিটি কি? মেয়েরা ফার্স্ট মিটিং করার আগে পর্যন্ত এই ভ্যাজাইনাটা একটা ব্লাডের নেটওয়ার্ক দিয়ে এরকম কভার থাকে, ব্লাডের নেটওয়ার্ক দিয়ে এরকম কভার থাকে, ব্লাড ক্যাপিলারি নেটওয়ার্ক দিয়ে, যেটাকে বলে হাইমেন। এবার মেয়েরা যখন ফার্স্ট আহ এটাকে কি বলছে? ভার্জিনাল, ভার্জিন নট, ভার্জিনের গিট। মেয়েরা যখন ফার্স্ট মিটিং করে তখন এই হাইমেনটা ছিঁড়ে যায়, মানে মেয়েটা ভার্জিনিটি লুজ করলো, তখন একটু ব্লিডিং হয়। কিন্তু এটা যে শুধুমাত্র মিটিং করলেই যে এটা ছিঁড়ে যাবে এমন কোনো মানে নেই। মেয়েরা যদি অ্যাথলেটিক্স হয়, সাইকেল চালানো, দৌড়ানো, লং জাম্প, যোগা করলেও অনেক সময় এই হাইমেনটা ছিঁড়ে যেতে পারে। So the hymen is frequently ruptured in childhood due to strenuous physical exercise or disease। এটা অনেক কারণেই হতে পারে, কিন্তু মেইনলি এটা হচ্ছে তোমার ফার্স্ট মিটিং করলে হয়। এবার চলে আসো ভালভা। ভালভা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া। এই ভালভার অনেকগুলো লেয়ার থাকে, লেবিয়া মাইনরা, লেবিয়া মেজরা,
এগুলো হচ্ছে ভেরিয়াস টাইপস, ভেরিয়াস ভালভা। আর উপরের দিকে একটা ছোট্ট পেনিসের ছোট্ট একটা, পেনিসের মতো অত বড় না, কিন্তু এটা বলতে গেলে ডিজেনারেটেড পেনিস, যেটাকে বলে ক্লিটোরিস। ঠিক আছে, হুইচ ইজ হাইলি সেন্সিটিভ অ্যাজ ইট ইজ ইকুইভ্যালেন্ট অফ মেল পেনিস, মানে মেল পেনিসের মতো কিন্তু ছোট্ট একটা মোটর দানার মতো একটা প্রজেকশন থাকে, যেটাকে বলে ক্লিটোরিস। আহ এইবার দেখো রোল অফ হরমোন ইন রিপ্রোডাকশন। আচ্ছা, রোল অফ হরমোনটা না হয় পরে পড়াবো, ইয়েটা দেখে নাও। দেখো এবার তোমরা বুকের আহ এ আর বি ছবি দেখবা, হ্যাঁ বি আর সি নাম্বার ছবিটা দেখো, তাহলে এই 3D মডেলটার সাথে ম্যাচ করাতে পারবো। এ নাম্বার ছবিটা কি বলতো, হাইপোথেটিক্যাল, ওটা অ্যাকচুয়াল না, মানে ওটা অরিজিনাল না, ওরকম একদমই দেখতে হয় না। উম, কারণ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা সিস্টেমটা একটু কার্ভড হয়, ওরকম সোজা হয় না। এই যে দেখো, এই যে পিঙ্ক কালারের যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ। এই যে পিঙ্ক কালারের যেটা দেখা যাচ্ছে এইটা, জিনিসটা এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা সাইড ভিউ দেখাচ্ছি, বইতে যেহেতু সাইড ভিউ আছে, আগে সাইড ভিউটা দেখিয়ে নিই। এইটা হয়ে গেল ডাইজেস্টিভ সিস্টেম, এইটা লার্জ ইন্টেস্টাইন, বুঝতে পারছো? তাহলে লার্জ ইন্টেস্টাইন, এই যে এটা হয়ে গেল রেকটাম, যে রেকটাম যেখানে ফিসিস জমা হবে, আর নিচের দিকে এটা হয়ে গেল অ্যানাস। কি বুঝতে পারছো তো? তাহলে এটা তো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট না, তাহলে এটাকে আমি বাদ দিলাম। হলো, বুঝলাম। ওটা হয়ে গেল ফিকাল ম্যাটার বের করার একটা একটা রাস্তা। এবার উপর থেকে এই যে ইয়েলো কালারের যেটা, এটা হচ্ছে কি বলতো, ইউরেটার, কিডনি থেকে যেটা আসছে। ইউরেটার কোথায় জমা হবে? নিশ্চয়ই ইউরিনারি ব্লাডার, বুঝতে পারছো তো? তাহলে ইউরিনারি ব্লাডারে ইউরিন, আর এই ইউরিনটা বের হবে এই যে ওপরের দিকে যে পোর্টটা দেখা যাচ্ছে, এইটা এইখান দিয়ে। তাহলে দেখো, ছেলেদের যেরকম একটাই রাস্তা থাকে, মেয়েদের কিন্তু বার্থ আর ইউরিন বের করার আলাদা জায়গা থাকে, বুঝতে পারলাম? তাহলে এটাকেও বাদ দিই, এটাও আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট না। এইবার বাদ বাকি যেটা পড়ে থাকলো, এইটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, বুঝলা? এই যে এটা হচ্ছে ইউটেরাস, এইটা এটা হচ্ছে ইউটেরাস। তো এটা বইয়ের এ নাম্বার ছবিটার সাথে কোনো দিক থেকে ম্যাচ খাচ্ছে না। কেন? কারণ ওটা সামনে থেকে দেখানো হয়েছে, এই যে এরকম। এটাকে যদি কাটা হয়, তুমি যদি ক্রস সেকশন করো, তাহলে ওই রকম হয়তো বুঝতে পারবো, বুঝলা এবার? তাহলে এই যে এটা হয়ে গেলো ইউটেরাস, ইউটেরাসটা এই যে যেই জায়গাটা এখানে ন্যারো হয়ে গেছে, এটার নাম সার্ভিক্স, আর এই মাস্কুলার অর্গানটা হচ্ছে কি বলতো, এটা হয়ে গেলো ভ্যাজাইনা। তারপরে এইদিকে দেখো হচ্ছে তোমার হয়ে গেল, এটা একটা ওভারি, লিগামেন্ট দিয়ে লেগে আছে ইউটেরাসের সাথে, এটা আর একটা ওভারি। আর এই যে এটা হয়ে গেল তোমার কি বলতো, ফ্যালোপিয়ান টিউব। এইটা হয়ে গেল হচ্ছে তোমার ফ্যালোপিয়ান টিউব। এবার ফ্যালোপিয়ান টিউবের দেখো লাস্টের পার্টটা ফানেলের মতো, যেখান থেকে ফিঙ্গার লাইক প্রজেকশন বেরিয়েছে, যেখানে হলো ফিমুরি, বুঝতে পারলা?
আর এই যে দেখো এটা হচ্ছে বার্থ ক্যানাল বা ভ্যাজাইনাল পোর, যেখান দিয়ে স্পার্মটা রিসিভ হবে। আর যে ভালভা, ক্লিটোরিস, এই যে এইটা, এগুলো হচ্ছে ভালভা, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, এগুলোকে ভ্যাজাইনাল লিপস ও বলে। হ্যাঁ, এগুলোর কোনো as such, কোনো কাজ হলো। আর এই যে তোমার পেনিসের মতো একটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু খুবই ছোট, এইটা হয়ে গেল তোমার ক্লিটোরিস। এই তো হিউম্যানেরই অর্গান ভাই, এগুলাতে হাসাহাসি করে লাভ নেই। বায়োলজি, হিউম্যান ফিজিওলজি। তো এইটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়ে গেল। এইখানে খালি একটা বাকি থাকলো, একটা বক্স বাকি থাকলো, ওভাম অর এগ, এই বক্সটা বাকি থাকলো, এটা পরের দিন পড়াবো। আর রোল অফ হরমোনস ইন রিপ্রোডাকশন থেকে পরের দিন শুরু করবো, ঠিক আছে?